আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং কর্তৃপক্ষ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করছি। আমরা জানি যে এইরকম একটি দুঃসময়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃপক্ষ অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনার যে সিদ্ধান্ত নিয়েছে, এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত এবং খুবই ভালো সিদ্ধান্ত। এজন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার যে কার্যক্রম এটা চালিয়ে নিতে খুবই সহায়ক বলে আমি মনে করি। এতে তাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি। আমরা এখন ক্লাস কার্যক্রমে যাই, দেখি আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু এবং কি আছে। আমাদের আজকের বিষয় বঙ্গভূমির প্রতি কবিতা। কবি মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি তোমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা, কারণ এই কবিতার ভাষাগুলো একটু কঠিন হওয়ায় তোমাদের জন্য বোঝার একটু সমস্যা হয়। সেজন্য আমরা দেখব যে কবিতার প্রথম অর্থ এবং তার ভাবার্থ, শব্দার্থ, তারপরে আমরা এ বিষয় নিয়ে একটা মোটামুটি সংক্ষেপ আলোচনা করব এবং এর মাধ্যমে আমাদের ক্লাসটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আজকের বিষয় বঙ্গভূমির প্রতি। আমরা প্রথম আবৃত্তিটি শুনি। আবৃত্তিটি শুনলে আমাদের উচ্চারণগুলো বুঝতে সুবিধা হবে। রেখুমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি ক্ষমা করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। আমরা আবৃত্তিটি শুনলাম। এখানে প্রথমেই বলা হচ্ছে যে রেখুমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে। কবি এখানে মাতৃভূমিকে মা বলে সম্বোধন করে বিনীত প্রার্থনা জানাচ্ছেন যে তার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি যদি কোনো ভুল করে থাকেন, দেশমাতৃকা যেন সেই দোষ ক্ষমা করে দেয়। অর্থাৎ এখানে তিনি বোঝাতে যাচ্ছেন তিনি যে ইংরেজি সাহিত্যের বড় কবি হওয়ার জন্য মাতৃভূমিকে তার প্রাচীন তার যে বংশগত ধর্ম ছিল সেই হিন্দু ধর্মকে ত্যাগ করে তিনি বিদেশে গিয়েছিলেন, এই যে তার সিদ্ধান্ত সেটা যে ভুল ছিল, সেই ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি যে ভুল করেছেন সেটা যেন দেশমাতৃকা তাকে ক্ষমা করে দেয় এবং তাকে সন্তানের মতো মনে করে ক্ষমা করে দেয়। এজন্য তিনি মিনতি করছেন, অর্থাৎ বিনীত প্রার্থনা করছেন। এখানে আমরা শব্দার্থে দেখছি পরমাদ মানে ভুল ভ্রান্তি, কোকনদ মানে লাল পদ্ম, অর্থাৎ মনের পদ্ম বাগানে বা মনের যে পদ্ম থাকে সেই পদ্ম যেন মধুহীন না হয়, অর্থাৎ দেশমাতৃকার মন থেকে মধুসূদন যেন মুছে না যান।
এরপরে আমরা যদি দেখি, প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খে তাহে। এখানে বিদেশে তিনি ছিলেন সেই সময়, তাই তিনি বলছেন যে বিদেশে যদি তার মৃত্যু হয়, অর্থাৎ দেহের ভিতর থেকে যদি তার প্রাণটি চলে যায়, তাতে তার কোনো খেদ বা দুঃখ নেই। এখানে আমরা শব্দার্থে দেখতে পাচ্ছি প্রবাস অর্থাৎ বিদেশ, দৈবের বশে মানে দেবতার ইচ্ছানুসারে, খসে মানে ঝরে পড়ে, খেদ মানে দুঃখ। তারপরে আমরা দেখছি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। অর্থাৎ পৃথিবীতে কোনো প্রাণী জন্মগ্রহণ করলেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটি একটি স্রষ্টার অমোঘ নিয়ম। এই নিয়ম ভাঙার কোনো বলবো যে কোনো চেষ্টা বা পরিশ্রম করে কেউ সফল হতে পারবে না। এখানে কবি সে কথাই বলছেন যে জন্ম নিলেই তাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ পৃথিবীতে কেউই অমর নয়, অর্থাৎ তিনিও অমর নন। এখানে আমরা একটা কঠিন শব্দ দেখতে পাচ্ছি, সেটা হলো নীর, নীর মানে পানি। এরপরে যদি আমরা দেখি, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, তিনি দেশমাতৃকাকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু দেশমাতৃকা তাকে যদি স্মরণে রাখে, তাহলে তিনি সমনে মানে মৃত্যুর দেবতাকেও ভয় পান না, অর্থাৎ মৃত্যুতেও তার কোনো ভয় নেই। কারণ মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত রোদে। অর্থাৎ মাছির মতো একটি ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী, সেও যদি অমরত্বের জায়গায় যেতে পারে, তাহলে সেও স্থায়ী জীবন পায়। আমরা যদি আমাদের ইসলামের ইতিহাস দেখি, তাহলে আবাবিল পাখি, তারপরে নমরুদকে ধ্বংস করি বা নমরুদের মৃত্যুর জন্য দায়ী সেই মশা। আমরা যদি সাম্প্রতিক বিষয় দেখি, তাহলে আমাদের করোনা, এরকম ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আমাদের অনেক বড় কাজ করতেছে। আমরা এখানে শব্দার্থে দেখতে পাচ্ছি ডর মানে ভয়, সমন মানে মৃত্যুর দেবতা, মক্ষিকা মানে মাছি, অমৃত মানে কাল্পনিক পানীয় যা পান করলে প্রাণী অমরত্ব লাভ করে। এরপরে আমরা যদি দেখি পরের প্যারায়, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলি, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। অর্থাৎ মানবকুলে, মানব সমাজে সেই ব্যক্তির জীবনী সার্থক যাকে মানুষ মৃত্যুর পরও, অনেক বছর পরেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমরা বলতে পারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমাদের বাংলাদেশিদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তারা মৃত্যুর পরেও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। আমরা সব সময় তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তারাই আসলে ধন্য মানুষ। ধন সম্পদ, অর্থ, ক্ষমতা এগুলো দিয়েই পৃথিবীতে শ্রদ্ধার আসনে আসীন হতে পারেন তাদের জীবিত অবস্থায়, কিন্তু মৃত্যুর পরে যারা মানুষের মনে শ্রদ্ধার আসন নিয়ে স্মৃতি হয়ে থাকতে পারেন, তারাই আসলে সার্থক, তারাই আসলে ধন্য। আমরা এর পরের প্যারায় যদি দেখি, কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। কবি এখানে মনে করছেন যে তার মধ্যে এমন বিশেষ কোনো গুণ নেই যে গুণের কারণে তিনি অমরত্ব লাভ করতে পারেন। সেটাই তিনি মাতৃভূমিকে বলছেন। অর্থাৎ এখানে শ্যামা জন্মদে বলতে তিনি আমাদের এই সবুজ শ্যামল মাতৃভূমিকে বুঝিয়েছেন। তিনি মাতৃভূমির কাছে বলছেন যে মা, আমার এমন কোনো গুণ নেই যে গুণের কাছে আমি, যে গুণের জন্য আমি তোমার কাছে দাবি করতে পারি যে আমাকে অমরত্ব দাও। এরপরে যদি আমরা দেখি যে তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বড়, দেহ দাসে সুবর দে। অর্থাৎ দেশমাতৃকা তার এই গুণ দিয়ে তাকে অমরত্ব দিতে পারবে না, তবে যদি দয়া করে তার ভুল দোষগুলোকেই গুণ হিসেবে ধরে অমর করে তাকে বরণ করে, তাহলেই তিনি অমরত্ব লাভ করতে পারবেন, অন্যথায় নয়। এখানে আমরা
অর্থে দেখতে পাচ্ছি, তবে দেশমাতা যদি দয়া করে তার ভুল দোষগুলোকে গুণ হিসেবে ধরে তাকে অমরত্বের আশীর্বাদ করে, তাহলেই তিনি অমরত্ব লাভ করতে পারবেন। এখানে সুবরদ অর্থ কাল্পনিক স্বর্ণ ও রত্নবহুল স্থান বা সুবর্ণভূমি, বর মানে আশীর্বাদ। তারপরে প্যারায় তিনি বলছেন, ফুটি যেন স্মৃতি জলে মানসে, মা যথাফলে মধুময় তামরস, কি বসন্ত কি শরতে। তিনি দেশমাতৃকার স্মৃতিতে সবসময় পদ্ম ফুলের মতো ফুটে থাকার জন্য বিনয়ী আবেদন করেছেন। অর্থাৎ তিনি বলছেন যে ফুটি যেন স্মৃতি জলে মানুষ, অর্থাৎ তিনি মানুষ অর্থাৎ হৃদয়ে বেঁচে থাকতে চান। এখানে তিনি দেশকে মা হিসেবে কল্পনা করে বলেছেন যে যেখানে মধুময় তামরস ফলে, অর্থাৎ সব সময় পদ্ম ফুল ফুটে থাকে, সেটা কি বসন্ত আর কি শরতে, অর্থাৎ কোনো ঋতু সেখানে নেই। অর্থাৎ সব সময়ে তিনি দেশমাতৃকার মনে স্মরণীয় হয়ে থাকতে চান। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষে মনে বা হৃদয়ে, তামরস মানে পদ্ম, শরদে মানে শরৎকালে। তারপরে আমরা যদি দেখি পাঠের উদ্দেশ্য, শিক্ষার্থীদের মনে বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও স্বদেশের প্রতি শ্রদ্ধা ও বিনয় ভাব জাগ্রত করা। আমরা মাইকেল সম্পর্কে যদি জানতে চাই, তাহলে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত। তিনি মেঘনাদ বধ মহাকাব্য লিখে স্মরণীয় হয়েছেন। এছাড়াও তিনি আরও অনেক কিছু লিখেছেন, যেমন গীতিকাব্য, পত্রকাব্য, নাটক, প্রহসন, সনেট ইত্যাদি। তার সম্পর্কে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয়, তিনি একজন অসাধারণ প্রতিভাসম্পন্ন কবি বা সাহিত্যিক ছিলেন, কিন্তু নিজের যে ব্যক্তিগত ইচ্ছা ছিল তার, তিনি ইংরেজি সাহিত্যের বড় কবি বা সাহিত্যিক হবেন, সেজন্য তিনি বাংলা সাহিত্যকে বাদ দিয়ে, বাংলা ভাষাকে বাদ দিয়ে, নিজের প্রাচীন যে ধর্ম হিন্দু ধর্মকে বাদ দিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ইউরোপে চলে যান এবং সেখানে তিনি ইংরেজি সাহিত্যের বড় কবি হওয়ার জন্য চেষ্টা করেন। পরবর্তীতে তার অনেক কষ্টকর যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার মধ্য দিয়ে তার সে ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন যে তার সেই চেষ্টাটি ভুল ছিল। পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে বিভিন্ন বিষয়ে, যেমন এই যে বললাম যে মহাকাব্য, নাটক, প্রহসন, সনেট ইত্যাদি চর্চার মাধ্যমে অবিস্মরণীয় হয়ে আসেন। আমরা তাহলে এই যে আমাদের আজকের বিষয়টি জানলাম, তোমাদের কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমাদের ডায়েরিতে আমার নম্বর দেয়া থাকলো, নম্বর দেয়া আছে, তোমরা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। আর একটা বিষয় বলে রাখি, তোমরা আমাকে নতুন লোকে দেখছো, এর জন্য তোমরা ব্যক্তিগত বিষয়, এটা আমার একান্তই, কেউ কোনো মন্তব্য করবে না। কারো কোনো কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলবে। সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।